ছোট্ট ব্যাঙাচির মতন গঠন বিশিষ্ট শত শত জনন কোষগুলো এগিয়ে চলে দুর্গম পথে। এই কঠিন যাত্রাপথে কারো কারো চলমান দেহটা হয়ে যায় স্তব্ধ। আবার অনেকেই সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে ছুটে যায় তার গন্তব্যের দিকে। হ্যাঁ, সেই গন্তব্য যেখানেই কিনা রয়েছে একটা এককোষী গঠন, যার পরিচয়টা জানতে চাইলে আমাদের কাছে উঠে আসে একটাই নাম, ডিম্বাণু। যার সাথেই মিলিত হওয়ার আপ্রাণ চেষ্টা চালাবে এই সমস্ত চলমান পুরুষ জনন কোষ, শুক্রাণু। কিন্তু প্রশ্ন হলো, এই যে ডিম্বাণু, যার কাছে পৌঁছানোর জন্য শুক্রাণুর এই বাধাপূর্ণ যাত্রা, সেই ডিম্বাণু আদতে তৈরি হচ্ছে কিভাবে? কিভাবেই বা পরিণতি পাচ্ছে ডিম্বাশয় থেকে? আজকের আলোচনায় খুঁজবো তারই উত্তর। দেখে নেব ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিটাকে একটু কাছ থেকে। ডিম্বাণু উৎপাদন পদ্ধতি, ইংরেজিতে ওজেনেসিস। এর বিষয়ে আলোচনা করার প্রথমেই জেনে রাখা দরকার যে এই ডিম্বাণু উৎপাদন নারীদেহে কখন শুরু হয়, অর্থাৎ তার সময়কাল, এবং কোথায় সংঘটিত হয়ে থাকে এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা। প্রথমেই তাহলে আসা যাক সময়কালের কথা। নারীদেহে বয়ঃসন্ধিকাল, অর্থাৎ 11 থেকে 13 বছর বয়সের সময়কাল থেকে শুরু হয় এই ডিম্বাণু উৎপাদন, এবং চলতে থাকে প্রায় 40 থেকে 50 বছর বয়স অবধি রজোনিবৃত্তি বা মেনোপজের পূর্ব সময় পর্যন্ত। তবে গর্ভাবস্থায় এই ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া বন্ধ থাকে। আর হ্যাঁ, এই সূত্রে একটা কথা কিন্তু বলতেই হয় যে আমরা এখানে পড়লাম যে রজোনিবৃত্তি বা মেনোপজের কথা, সেই বিষয় জানতে হলে তোমাদেরকে অপেক্ষা করে থাকতেই হবে আরো কিছুটা সময়। বেশ, তাহলে আমরা জানলাম ডিম্বাণু উৎপাদনের সময়কালকে। এখন জানবো এই ঘটনা কোথায় ঘটে সেই বিষয়টা। প্রাথমিকভাবে বলতে গেলে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটি ঘটে ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে, কিন্তু এই যে ডিম্বাণু উৎপাদনের সমগ্র প্রক্রিয়াটা এত অল্প কথায় যে কোনোভাবেই শেষ করা যায় না। তাই আমরা আমাদের আজকের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, যেখানে পূর্ণরূপে জানবো ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াকে, এবং সেখানেই আমরা আরো ভালোভাবে চিনব প্রক্রিয়াটির সংঘটন স্থান সম্পর্কে। সেই সূত্রে বলতেই হয় যে এই ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে প্রধানত 3টে পর্যায়ে। প্রথম, সংখ্যা বৃদ্ধি দশা বা মাল্টিপ্লিকেশন ফেজ। দ্বিতীয়, বৃদ্ধি দশা বা গ্রোথ ফেজ। এবং তৃতীয়, পরিণতি বা পূর্ণতা প্রাপ্তি দশা বা ইংলিশে ম্যাচুরেশন ফেজ। আমরা একে একে জেনে নেব এই দশাগুলোকে ছোট করে। সেই সূত্রে প্রথমেই আসে সংখ্যা বৃদ্ধি দশা বা মাল্টিপ্লিকেশন ফেজ। এই দশায় ডিম্বাশয়ের প্রজনন কলা স্তর বা জার্মিনাল এপিথেলিয়াম স্তরে থাকা ডিপ্লয়েড আদি জার্ম কোষগুলো মাইটোসিস পদ্ধতিতে বারংবার বিভাজিত হয়ে ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। ডিপ্লয়েড কোষগুলোকে উগোনিয়া বা মাতৃডিম্বাণু কোষ এবং একবচনে উগোনিয়াম বলা হয়। পরবর্তীতে এই উগোনিয়াগুলো পরিবর্তিত হয়ে তৈরি করে প্রাথমিক পরডিম্বাণু বা প্রাইমারি উসাইট। এখন এই সংখ্যা বৃদ্ধি দশার পরবর্তীতে আসে বৃদ্ধি দশা বা গ্রোথ ফেজ। এই দশাটির সূচনাকাল প্রধানত বয়ঃসন্ধিকাল থেকে, যখন পিটুইটারি গ্রন্থি সক্রিয়করণের ফলে নিঃসৃত করতে শুরু করে ফলিকল স্টিমুলেটিং হরমোনকে। এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে প্রাইমারি উসাইটগুলো আকারে বৃদ্ধি পেতে থাকে। নিউক্লিয়াস বড় হয়, যেখানে ডিএনএ এবং আরএনএর পরিমাণেরও বৃদ্ধি ঘটে। পাশাপাশি সাইটোপ্লাজমের পরিমাণও বৃদ্ধি পায়। বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদিরও বৃদ্ধি ঘটে। এখন এই বৃদ্ধি দশা সম্পূর্ণ হলে শুরু হবে অন্তিম পরিণতি দশা বা ম্যাচুরিটি ফেজ। এই দশায় প্রাইমারি উসাইটের মিওসিস পদ্ধতিতে বিভাজন হয়, এবং সেই সূত্রে আমাদের পূর্বে জেনে আসা মিওসিস পদ্ধতির ধারণা থেকে আমরা বলতেই পারি যে প্রথম মিওসিস 1 পর্যায়ে এই প্রাইমারি উসাইট বিভাজিত হয়ে দুটো ভিন্ন আকৃতির কোষ তৈরি করে,
আকৃতিতে অপেক্ষাকৃত বড় কোষটিকে বলা হয় গৌণ পরডিম্বাণু বা সেকেন্ডারি উসাইট এবং ছোট কোষটিকে বলা হয় প্রথম মেরুডিম্ব বা ফার্স্ট পোলার বডি। প্রত্যেকটা কোষই হলো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম যুক্ত, অর্থাৎ মানুষের ক্ষেত্রে 23টা করে ক্রোমোসোম অর্থাৎ 22টি অটোজোম এবং একটি এক্স ক্রোমোসোম সমন্বিত অবস্থায় থাকে। এবং এই অবস্থায় এই সেকেন্ডারি উসাইটের চারপাশে গ্লাইকোপ্রোটিন নির্মিত একটা আবরণ স্তর তৈরি হয়, যাকে বলা হয় জোনা পেলুসিডা। এবং এই জোনা পেলুসিডার উপরে গ্যানুলোসা কোষ দ্বারা গঠিত আরো একটি আবরণকে লক্ষ্য করা যায়, যা পরিচিত হয় করোনা রেডিয়াটা নামে। আর এই সংগঠনটি অবস্থান করে গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ পরিণত ডিম্বথলির মধ্যে। আর পরিণত ডিম্বথলি পরবর্তীতে বিদীর্ণ হয়ে ভিতরে থাকা সেকেন্ডারি উসাইটটিকে বাইরে নির্গত করে দেয়। আর এইভাবে ডিম্বথলি বিদীর্ণ হয়ে সেকেন্ডারি উসাইট নির্গত হওয়ার প্রক্রিয়া আমাদের কাছে পরিচিত হয় ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন নামে। কিন্তু এখানে আরো একটা ঘটনা লক্ষ্য করা যায়। কিরকম না, সেকেন্ডারি উসাইট তৈরি হওয়ার পর তা দ্বিতীয় মিওটিক বিভাজনে প্রবেশ করে তার দ্বিতীয় মেটাফেজ দশা বিভাজন কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো কেন? তাহলে কি ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া এইখানেই বন্ধ হয়ে যায়, নাকি এর পরেও রয়েছে আরো কিছু গল্প? সেই কাহিনীকে জানতে আমরা এগিয়ে যাব আমাদের গল্পে সামনের দিকে। এই সূত্রে বলতেই হয় যে সেকেন্ডারি উসাইট ওভিউলেশন পদ্ধতিতে ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার পর তা ইনফান্ডিবুলামের সহায়তায় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে এবং সেখানকার সিলিয়ারি চলনের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে চলে অ্যাম্পুলা অংশের মধ্যে দিয়ে। এই অ্যাম্পুলা অংশে যাত্রা পথে এগিয়ে যাওয়ার সময় যদি কোনো শুক্রাণু সেকেন্ডারি উসাইটের সাথে মিলিত হয়, তবেই সেকেন্ডারি উসাইটটি দ্বিতীয় মিওসিস পর্যায়ের দ্বিতীয় মাইটোটিক বিভাজন থেকে অগ্রসর হতে পারে। আর মিওসিস বিভাজনের অন্তিমে একটি ছোট আকৃতির দ্বিতীয় মেরুডিম্ব বা সেকেন্ড পোলার বডি এবং একটি অপেক্ষাকৃত বড় আকৃতির পরিণত ডিম্বাণু বা ওভাম বা উটিড গঠিত হয়। তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম ডিম্বাণু উৎপাদনের পদ্ধতি সম্পর্কে, এবং সেই আলোচনা থেকেই এখন আমরা এই ডিম্বাণু উৎপাদন পদ্ধতি বা উজেনেসিসের সংজ্ঞা হিসেবে বলতেই পারি যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ের ডিম্বথলির মধ্যে ডিপ্লয়েড ডিম্বাণু মাতৃকোষ বা উগোনিয়াম মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড সৃজনন কোষ বা ডিম্বাণুর উৎপত্তি ঘটায়, তাকেই উজেনেসিস বা ডিম্বাণু উৎপাদন বলা হয়। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ার এই দুর্দান্ত গল্পটাকে। কিন্তু এই ডিম্বাণু উৎপাদন ঘটনাটি পড়ার সময় আমরা বয়ঃসন্ধিকালের কথা উল্লেখ করেছিলাম, যেখানেই কিনা শুরু হয় নারী দেহে যৌন হরমোনের খেলা, এবং আদতে সেই যৌন হরমোনগুলোই কিন্তু নিয়ন্ত্রণ করে চলেছে এই সমগ্র উজেনেসিস পদ্ধতিটাকে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? তার উত্তর খুঁজবো পরবর্তী ক্লাসে।